স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বেনারস। পৃথিবীর খুব দূরে আকাশের বুক জুড়ে যেখানে চলেছে সব নক্ষত্ররা ঘুরে, উড়ে যেতে মন চায় দূর ওই নীলিমায়, ভেসে ভেসে হাওয়ায় যত দূরে চোখ যায়। মেঘের আস্তানায় পরিপাটি বিছানায় লাল নীল মেঘ পরি নিরিবিলি ঘুম পায়। ভেরি গুড মর্নিং। আজকে 29শে জুলাই সোমবার, আর সকাল 6:45 বাজে, আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপের জন্য। কোথায় যাচ্ছি এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, গন্তব্য বেনারস, বাঙালির খুব প্রিয় বেনারস, কাশী। তো এইবারে অভিক আমার সঙ্গে যাচ্ছে না, জাস্ট ড্রপ করতেই এসেছে। সোমবার সকাল অফিস ছুটি করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কিছু ছুটি জমেছিল, ওয়েস্ট হয়ে যাবে নইলে, তাই সদ্ব্যবহার করার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে, আমি কিন্তু একা নই, আমার সঙ্গে যাচ্ছে আমার এক খুব কাছের বান্ধবী। আমরা দুজনে মিলে প্রচুর ঘুরবো ফিরবো, মস্তি করবো। বেনারস তো স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, আপনারা জানেনই, কাজে প্রচুর খাবো দাবো, আর অবশ্যই সবকিছু শেয়ার করব এই চ্যানেলে আপনাদের সাথে। সোমবারের সকাল, মেঘলা আকাশ, ভোর 5টায় উঠেছি আমি, আর উঠেই দেখছি যে রীতিমতন ভালো এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো দেখা যাক বাকি আগে কিরকম ওয়েদার থাকে। অনেক কিছু ডিপেন্ড করছে, ঘোরা বেড়ানোটা অনেকটাই নির্ভর করে ওয়েদার কিরকম থাকে তার উপরে। বাট লেটস সি। হ্যালো, আমাদের ইন্ডিগোর ফ্লাইট সকাল 9:30। এখন ওয়েব চেক-ইন তো আগে করেই নিয়েছিলাম, আর এবার ডিজি যাত্রা অ্যাপটা থাকায় সিকিউরিটি চেক ইন সব বেশ তাড়াতাড়ি হয়ে গেল। সিকিউরিটি চেক ইন করে নিয়ে এবার আমরা গেটের দিকে যাব। তার আগে এখন 8:10 বাজে, আর আমাদের ফ্লাইটটা হচ্ছে ঠিক 9:30। বোর্ডিং স্টার্ট হতে এখন একটু দেরি আছে, একটু ঘুরে দেখি ততক্ষণ এয়ারপোর্টটা। যদি লাউঞ্জে ব্রেকফাস্ট করা যায় তাহলে তো ভালোই হয়। কলকাতা এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জে আমি এই প্রথমবার আজকে ঢুকে পড়েছি। ইন্টারন্যাশনাল লাউঞ্জে আগে ঢুকলেও দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার ইন ডোমেস্টিক লাউঞ্জ। তো এখন ব্রেকফাস্ট টাইম। আমি নিয়ে নিয়েছি একটা পরাঠা, কিমা মশলাটা দিয়ে খেলাম, বেশ ভালোই। সাথে একটা ইডলি, একটু বড়া, সাম্বার দিয়ে চাটনিও নিয়েছি, একটা সসেজও নিয়েছি, একটা ডিম সেদ্ধও একটু খেলাম। মোটামুটি সবই একটু টেস্ট করলাম। এখানে চা কফির বন্দোবস্তও আছে। এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না, জুস নিই। এখান থেকে কিছু জুসেস কি নেওয়া যায়, লেটস সি। দুটো জুস নিলাম। এই হলো গিয়ে কলকাতা এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জ, এখানে আমি যেরকম বললাম ফার্স্ট টাইম এসেছি। এখানে ভিসা কার্ড, রুপে, এই সব কার্ডগুলো এখানে ভ্যালিড। বুঝি লাউঞ্জ মি আইসিআইসিআই, তো আপনার কাছে ভ্যালিড এরকম যে কোনো ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনি জাস্ট 2 টাকা চার্জ করিয়ে কিন্তু এই বুফেতে ঢুকে এনজয় করতে পারবেন যত খুশি খাবার। তো যেরকম এখানে ব্রেকফাস্ট টাইম যদি হয় তাহলে ব্রেকফাস্ট অ্যাভেলেবল থাকে মেনুতে, লাঞ্চ টাইম হলে লাঞ্চ। এবার 107 নাম্বার গেটের দিকে যাব। বোর্ডিং স্টার্ট হয়েছে কিনা দেখি। বোর্ডিং তো স্টার্ট হয়েই গেছে, ইনফ্যাক্ট ফাইনাল কল দিচ্ছে। আর এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর, কোনো এরো ব্রিজ নেই, তাই বাসে করে আমাদেরকে যেতে হবে ফ্লাইটে। উঠে পড়েছি 2 বন্ধু মিলে বাসে, আর চলুন এবারে ফ্লাইটে উঠে পড়ি। এটা ছোট্ট 1 আওয়ার ফ্লাইট এখান থেকে, কলকাতা থেকে বেনারস লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। লেটস এনজয়। আমরা দুজনেই আমাদের নির্দিষ্ট সিটে উঠে বসে পড়েছি এবার ফ্লাইটে, আর ফ্লাইট একদম রাইট অন টাইম ছেড়ে দিয়েছে। প্রত্যেকবার কিন্তু ফ্লাইট টেক অফের সময় এই দৃশ্যটা দেখতে, এই যে মেঘের মধ্যে হারিয়ে যাওয়ার যে একটা মজা, দারুণ লাগে। আর ট্রিপ শুরু হওয়ার সময় সবসময়ই একটা অন্য রকমের এক্সাইটমেন্ট তো থাকেই। মেঘের রাজ্যে কিছুক্ষণ চলার পরই ক্যাপ্টেন ল্যান্ডিং অ্যানাউন্স করে দিলেন।
আচ্ছা চটপট আজকে প্ল্যানটা বলে দিই। আজকে আমাদের একটা গাড়ি বলা আছে, এয়ারপোর্ট থেকেই পিক আপ করবে, আর সারা দিন আমরা ঘুরবো মোটামুটি সন্ধ্যে পর্যন্ত। আমরা বেশ কয়েকটা লোকাল ক্যাব সার্ভিস এজেন্সিকে কল করেছিলাম। 2200 থেকে 3500, এমনকি 3800 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রেটস পেয়েছি। তো যেটা বুঝলাম, এখানে 2200 পার ডে হচ্ছে স্ট্যান্ডার্ড রেট সারাদিনের জন্যে। অ্যাড অন হচ্ছে এর সাথে পার্কিং, আর রাত 9টা বেজে গেলে নাইট চার্জেস 300 টাকা অ্যাড হয়। আমরা যেখান থেকে গাড়ি বুক করেছি সেই সব ডিটেল আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। খরচ থেকে কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু ওখানেই পেয়ে যাবেন, অবশ্যই চেক করে নেবেন। বেনারস এয়ারপোর্টে ল্যান্ড করে এবার আমরা বেল্টের দিকে যাচ্ছি, লাগেজটা পিক আপ করে নেব। তারপর আশা করি ড্রাইভার এসে যাবে, ততক্ষণে আমরা গাড়ির দিকে যাব। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করলাম। এবার ব্যাগেজ ক্লেমের দিকে চলে এসেছি। বেরিয়ে এসেছি এক্সিট গেট দিয়ে। এয়ারপোর্টের বাইরে বেরিয়েই আমাদের জন্য গাড়ি একদম রেডি ছিল, অন টাইম, তাই আমরা উঠে পড়েছি। আর আজকে সারা দিনের প্ল্যানটা হলো আমরা ফার্স্টে যাচ্ছি এখন সারনাথ, কারণ এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল যেখানে 80 ঘাটের কাছে আমরা আজকে থাকবো আজ আর কাল দুদিন, সেখানে অন দ্য ওয়ে পড়বে সারনাথ। একটুখানি অফ রুট হলেই আমরা এটা কভার করে নিচ্ছি, সেই জন্য আগে আজকে প্রথম ডেস্টিনেশন সারনাথ। তারপর ওখান থেকে টাইম থাকলে ওখান থেকে দেখে বেরিয়ে তারপর দেখবো কোথায় যাওয়া যায়। আজকে গাড়িটা আমাদের সারাদিন আছেই সঙ্গে, আর একেবারে হোটেলে ড্রপ করে দেবে ইভিনিংয়ে। চলুন। এয়ারপোর্ট থেকে সারনাথের দূরত্ব অ্যারাউন্ড 26 কিলোমিটার, আর যেতে মিনিট 45-এর বেশি সময় লাগার কথা নয়। এখনো পর্যন্ত দারুণ সুন্দর ঝকঝকে রাস্তা, তাই যদি সারনাথ আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি, আমাদের কিন্তু আজকে চুনার ফোর্ট যাওয়ারও প্রচণ্ড ইচ্ছে আছে। দেখা যাক। ন্যাশনাল হাইওয়ে 31 ছাড়িয়ে বারাণসী রিং রোড হয়ে আমরা আমাদের প্রথম গন্তব্যে এখন এসে গেছি। সারনাথে আমরা প্রথমেই দেখে নেব দ্য মহাবোধি সোসাইটি। এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট নেই। এছাড়াও এখানে রয়েছে বেনারসি সিল্ক ফ্যাক্টরি, সেটা দেখে তারপর আমরা পাশেই আছে চৌখান্ডি স্তূপা, সেটাও ঘুরে দেখে নেব। আমরা এখানে ঢুকেই একজন গাইড নিয়ে নিলাম, 100 টাকা 50 টাকা যে যেরকম চাইছে বলছে। তো ইনি 50 টাকায় আমাদেরকে আধা ঘন্টা 40 মিনিটে পুরো জায়গাটা ঘুরিয়ে দেবেন বললেন। এই যে আগে আগে যাচ্ছে দেবলিনের সাথে। চলুন আমরা গাইড নিয়ে তাহলে খুব সুন্দরভাবে পুরো জায়গাটা ঘুরে দেখব। पैदा हुए तो 7 कदम बुजुर्ग पैदल चले, 7 दिन बाद उनकी माता जी गुजर गई, तो मौसी पालन पोषण किया गौतमी। আমরা সবাই জানি সারনাথের মাহাত্ম্য হলো যে গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার করেছিলেন এখান থেকেই। তাই অনেক বৌদ্ধ স্তূপ আছে এখানে, অনেক চাইনিজ টিবেটান টেম্পলসও আছে। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আপনারা সেই সব ঘুরে দেখবেন। এখন জুলাই মাসের শেষে অদ্ভুত রকম একটা গরম এখানে, প্রচণ্ড হিউমিড, সাথে শীতকালে এলে অবশ্যই আরও অনেক ভালো লাগবে আর দারুণভাবে ঘোরাও যাবে। এখানে এই বুদ্ধ মূর্তি 9 ফিট উঁচু অভয় মুদ্রায় यादगार में बनाए गए। सासर रश्मि द्वारा महाराष्ट्र के भंते थाईलैंड के मिनिस्टर ने इसका उद्घाटन किया 2001 से। 80 ফিট উঁচু বুদ্ধের মূর্তি এখানে সারনাথে, যেটা আফগানিস্তানে ছিল, সেই মূর্তিটা যে ভেঙে দেওয়া হয়েছিল সেইটার অনুকরণে পুরো এই মূর্তিটা বানানো। দেখুন মহাবোধি সোসাইটি ঘুরে এরপর আমাদের গাইড নিয়ে এসছেন এই বেনারসি সিল্কের ফ্যাক্টরি। বেনারসি সিল্কের ফ্যাক্টরি ঘুরেই এরপর আমরা চলে গেলাম চৌখান্ডি স্তূপায়। এখানে অনলাইন টিকিট কেটে ঢোকার বন্দোবস্ত। চলুন। এখন আমরা রয়েছি বিখ্যাত বৌদ্ধ স্তূপ। পিছনে স্তূপাটা দেখা যাচ্ছে, পুরো তো বহু পুরনো আর্কিটেকচার। আচ্ছা, এখানে ঢোকার টিকিটের ব্যবস্থাটা একটু বলে দিই। এখানে 20 টাকা করে
পার হেড টিকিট, যেটা অনলাইন কাটতে হয়। মানে এখানে একটা স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানারে মোবাইল দিয়ে স্ক্যান করলেন, ওদের ওয়েব পেজটা খুলে যাবে। কতজন অ্যাডাল্ট চাইল্ড অ্যাড করে তার নাম দিয়ে একটা কারুর আইডি কার্ড লাগবে, সেই আইডি কার্ডের নাম্বারটা দিলে অনলাইন পেমেন্ট করে সেই একটা ডাউনলোড হবে পিডিএফটা আবার ভেরিফাই করবে ওনারা কাউন্টারে, তারপর আপনারা ঢুকতে পারবেন। জায়গাটা খুব সুন্দর, ছায়া ছায়া। নেহাত আজকে গরমটা বেশ ভালো মতন বুঝতে পারছি, আমরা টের পাচ্ছি গরমটা, কাজেই চলছি, দেখি কতটা থাকে এনার্জি, দেখতে পাই, আপনাদেরও দেখাতে পারি। দেখুন পুরো সবুজ জায়গাটা, বড় বড় গাছ, গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি বলেই দাঁড়ানো যাচ্ছে। আর এই যে পিছনে এইখানটাতেই দেখা যাচ্ছে স্তূপাটা, এই যে ইটের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্তূপটা। গৌতম বুদ্ধ যেখানে ওনার শিষ্যদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছিলেন, সেই স্থানটি চিহ্নিত করেই এই চৌখণ্ডী স্তূপা নির্মিত হয়েছিল 5th সেঞ্চুরিতে। এই জায়গার ঐতিহাসিক, ধার্মিক এবং আর্কিটেকচারাল গুরুত্ব আজও একই রকমভাবে উজ্জ্বল। সারনাথ ঘুরেই এবার আমরা চলে এসেছি বেনারস সিটির মধ্যে। আমাদের হোটেল বুদ্ধা বারাণসীতে চেক ইন করবো, একটু লাগেজ রেখে ফ্রেশন আপ হয়ে আপনাদের ঝটপট রুমটা দেখিয়ে নিয়েই এবার আমরা বেরিয়ে পড়বো চুনার ফোর্টের উদ্দেশ্যে। দুপুর 1:20 প্রায় বাজে, আর আমরা এখন অন্য কোথাও না গিয়ে ভাবলাম সোজা আগে হোটেলে চেক ইন করে নিই। সারনাথ থেকে এখানে আসতে আমাদের আধা ঘন্টাও লাগলো না, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগলো। তো এই হচ্ছে আমাদের হোটেল, আমরা আছি হোটেল ট্রেম রুমস বুদ্ধা বারাণসীতে। এখানে চেক ইন করে নিই, চেক ইনটা করে ফটাফট একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা ইচ্ছা আছে আজকে চলে যাব মির্জাপুরের সাইডে চুনার ফোর্ট। তো আমাদের সাথে তো এই গাড়িটা রয়েছে আজকে, এই যে গাড়িটা, ড্রাইভারও রয়েছে, কাজেই অসুবিধা নেই। বিকেল 5টা পর্যন্ত চুনার ফোর্ট খোলা থাকে। ইনফ্যাক্ট সারনাথেরও কিন্তু টাইমিং তাই, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা এখন একটু ঝটপট চেক ইন করে নিয়ে রুম দিলেই ফ্রেশন আপ হয়ে নেবো, হয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। চলুন। রুম নাম্বার 251 আমাদের সুপিরিয়র ডিলাক্স গার্ডেন ভিউ রুম। এটা আমাদের মোটামুটি দুজনের 2 রাত্রের, এটা ডাবল অকুপেন্সি, বুঝতেই পারছেন। এটা 2 রাতের আমাদের পড়লো 7,000 সামথিং, মানে 3,500-এর একটু বেশি পার নাইট। এই হচ্ছে রুম, লাগেজ রেখে দিয়ে গেছে, একটা কাবার্ড আছে, টিভি আছে, একটা বড় মিরর আছে, দিস ওয়ে এটা বাথরুম। আচ্ছা, এখানে আছে একটা ব্যালকনি, এই যে গার্ডেন ভিউ। এই গার্ডেন ভিউ রুমের এই হচ্ছে কি ভিউ, বেসিক্যালি একদম রিসেপশনের ওপরেই রুমটা। আমরা দুজনেই চটপট চেঞ্জ করে চুনার ফোর্ট যাওয়ার জন্য রেডি। এরই মধ্যে একটু তাড়াতাড়ি আপনাদের বাথরুমটা ঘুরিয়ে দেখিনি। সবই স্ট্যান্ডার্ড অ্যামেনিটিস রয়েছে, বিরাট কিছু বড় নয় বাথরুমটা, ঠিকঠাক আর কি। अच्छा वो जंक्शन स्टेशन है, ये बनारस स्टेशन है। अच्छा, আমরা অলমোস্ট এসেই গেছি। হোটেল থেকে 31 কিলোমিটার, 1.5 ঘন্টার মতন রাস্তা। গঙ্গা পার করে এখন আমরা ওপারে যাচ্ছি, আর মিনিট 15 লাগবে ফোর্টে পৌঁছতে। ফোর্টটা দেখাও যাচ্ছে ডান দিকে ইনফ্যাক্ট। আর গঙ্গার এপারেই কিন্তু সেই বিখ্যাত মির্জাপুর। आई लव चुनार। ড্রাইভারজির সঙ্গে কথায় গল্পে চুনার, মির্জাপুর আর বিন্ধ্যাঞ্চলের পাহাড়ি এলাকা সম্পর্কে অনেক কিছু শুনতে জানতে পৌঁছে গেলাম চুনার ফোর্ট। গঙ্গার পাড় দিয়ে বেশ খানিকটা পাহাড়ের উপরে উঠে এই ফোর্টটা। এইখানে গাড়িটা আমাদেরকে নামালো, একটু উঠে এলাম। এখানে লেখা আছে কিলা ঘুমনে কে লিয়ে ইধর যায়। तो चलिए इधर चलते हैं। এই জায়গাটা দিয়ে উঠে এলাম, উঠে এসে এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, ঠিক
ঠিক আছে, ওখানে একটু বাদে যাবোক্ষণ। আগে চলুন ফোর্টের মেন অংশটা আগে দেখে আসি আমরা। এই চুনার ফোর্টে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, তবে এখানে অনেক গাইড অ্যাভেলেবল আছে। 100 টাকা মোটামুটি ওনারা চান। এই গাইড সঙ্গে নিলে আপনি অবশ্যই এই ফোর্টের ইতিহাস আরও জীবন্তভাবে শুনতে পারবেন ওনাদের মুখ থেকে, এবং জায়গাটার যে মাহাত্ম্য সেটা উপলব্ধি করতে পারবেন। চুনার দুর্গটি উজ্জয়নের রাজা মহারাজ বিক্রমাদিত্য 56 খ্রিস্টপূর্বাব্দে তার ভাই রাজা ভর্থরির থাকার জন্য প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে 1500 খ্রিস্টাব্দে হুমায়ুন থেকে শের শাহ সুরি বিভিন্ন জনের নজর পড়ে এই দুর্গের উপর, এবং বিভিন্ন সময়ে এরা অধিকার করেন এই দুর্গটি। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেলেও আবাধি রাজাদের থেকে ব্রিটিশ শাসনকালে আবারও 1700 খ্রিস্টাব্দে হাত বদল হয় এই দুর্গের। আর কতই না যুদ্ধবন্দীদের এই কালকর্তৃতে আটক করে রাখা হয়। ব্রিটিশরা এই দুর্গকে অস্ত্র রাখার জন্যও ব্যবহার করে থাকত। গঙ্গা এখানে উত্তর বাহিনী। ওই যে দূরের দিক থেকে প্রয়াগরাজ, যেটা আগে আমরা জানতাম এলাহাবাদ নামে, ওখান দিয়ে এসে অলমোস্ট একটা ইউ টার্ন নিয়ে এই দিকে চলে গেছে গঙ্গা কাশী বেনারসের দিকে। চুনার ফোর্টের এই ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। আকাশে একটু মেঘ করেছে, প্রায় 4:45 বাজছে। জাস্ট দেখুন এর শোভাটা, মানে ফোর্টের লোকেশনটা এত অপূর্ব, কি বলবো আর। এই ফোর্টে আমরা দুই বন্ধুতে মিলে প্রচুর ছবি তুলে পড়ন্ত বেলায় গঙ্গার পাড়ে বসে দারুণ একটা সময় কাটালাম। তারপর চা বিস্কুট খেয়ে রওনা দিলাম হোটেলের পথে। এখান থেকে হোটেল 30 কিলোমিটার, প্রায় 1 ঘন্টা লাগবে। পথে বারাণসী জাংশন স্টেশনের সামনে একটা সুন্দর সূর্যাস্ত দেখলাম। 6:30 পৌনে 7 নাগাদ হোটেলে ফিরেই একটু রেস্ট নিয়ে চলে গেলাম ডিনার সারতে। আজকের মেনুতে তাওয়া রুটি, কড়াই পনির, সাথে স্যালাড, একদম শুদ্ধ শাকাহারি ডিনার। আর আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজও বেশ ভোরে উঠে সকাল সকাল বেরিয়ে ফ্লাইট ধরেছি। আবার কালও বেশ ভোরে উঠে সকাল সকাল কাশী বিশ্বনাথ ধাম আর দশাশ্বমেধ ঘাট যাওয়ার প্ল্যান। সেই কথা মতোই শুভরাত্রি, সুপ্রভাত। বেনারসে আজ আমাদের প্রথম সকাল, আর আমরা দুজন বেরিয়ে পড়েছি এখন মন্দিরের পথে। সকাল 6:30 বাজেনি, আর ভিড় দেখুন। এত দর্শনার্থীরা সবাই যাচ্ছে মন্দিরে, পুজো দিচ্ছে। শ্রাবণ মাস পড়ে গেছে। যেখানে আমরা রিক্সা থেকে নামলাম ওখানে সামনেই ছিল 4 নম্বর গেট, আর ওখান থেকেই আপনাদের পাওয়া যাচ্ছে কিন্তু ভিআইপি টিকিট। যারা ভিআইপি টিকিট কেটে মন্দিরে পুজো দিতে, দর্শন করতে আগ্রহী, তারা কিন্তু ভিআইপি টিকিট অবশ্যই কেটে আসবেন। বেনারস এখন অনেক পরিষ্কার, দেখুন রাস্তাঘাট, কিন্তু তাও যেহেতু শ্রাবণ মাস দেখতেই পাচ্ছেন কত লোকের। এই হচ্ছে মন্দিরের দিক থেকে, কাশী বিশ্বনাথ মন্দিরের দিক থেকে দশাশ্বমেধ ঘাটের রাস্তা। এখান থেকে 400 মিটার দেখাচ্ছে। এই রাস্তা ধরে চললে 400 মিটারে পৌঁছে যাবো দশাশ্বমেধ ঘাট। লোকের ভিড় দেখুন, কে বলবে সকাল 6:30। দশাশ্বমেধ ঘাটের একদম সামনে এসে গেছি আমরা এবারে। এই দেখুন, এই হলো সেই দশাশ্বমেধ ঘাট।
সেই দশাশ্রমের ঘাট, বাঙালির প্রিয় কাশী বিশ্বনাথ বেনারস, সেইখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা জানি বহু যুগ যুগ ধরে বেনারস কিন্তু ভারতের সংস্কৃতির একটা অন্যতম প্রধান জায়গা। সে বেনারস ঘরানার মিউজিক বলুন, যে কোনো হিন্দু সংস্কৃতির বেনারস কিন্তু একটা পীঠস্থান। এই সেই ঘাট যেখানে শীত, গ্রীষ্ম, বর্ষায় কোনোদিন গঙ্গারতি বন্ধ হয় না। এই সেই জায়গা যেখানে সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের ক্লাইম্যাক্স সিন। সত্যি কতই না নস্টালজিয়া জড়িয়ে বাঙালির এই কাশী বেনারসের সাথে। একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে। ওই যে দেখুন, ওখানে লেখা রয়েছে বাংলায় খিচুড়ি বাবার মন্দির, আর একটা বিরাট বাসনে মেশিনের সাহায্যে ঘুরিয়ে ওখানে প্রচুর পরিমাণে খিচুড়ি রান্না হচ্ছে। ঘাটের রাস্তা ছাড়িয়ে আমরা এবার এই কারণেই গলিতে ঢুকলাম যে কোনোভাবে আমরা চাইছি গলি গলি দিয়ে যদি লক্ষ লক্ষ মানুষের লাইনের ভিড় কাটিয়ে আমরা মন্দির করিডোরে পৌঁছতে পারি। একটা গলি গলি দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, কিন্তু আমরা এগোচ্ছি। আমাদের লোকাল লোকজনরা বলেছে এখান দিয়ে মন্দিরের দিকে আমরা যেতে পারবো, তাই একটা গলির মধ্যে ঢুকে পড়েছি, দেখা যাক। টার্ন নিচ্ছি, একটা করে মন্দির দেখতে পাচ্ছি। এই গলি দিয়ে আমরা ঢুকেছি এখন। এই দেখুন আমার পেছনে একটা মন্দির। মন্দিরের আশেপাশের গলিতে প্রচুর দোকান এখানে এরকম, আর ছোটোখাটো হরেক রকম গিফট আইটেমস পাওয়া যাচ্ছে। ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে ছোটোখাটো শো পিসেস আপনারা গিফট করার জন্য কাউকে বা নিজের স্মৃতি হিসেবে একটা সুভিনিয়ার হিসেবে কিন্তু কিনে নিতেই পারেন। হরমেশ্বর টেম্পল, কাশী বিশ্বনাথের মেইন মন্দিরে ঢোকার আগেই করিডোর দিয়ে চলতে চলতে আমরা এখন ওই মন্দিরটাতে এসেছি। শ্রী ধর্মেশ্বর মন্দিরের পেছনের একটা গলি দিয়ে একটুখানি এসেই আমরা কাশী বিশ্বনাথ ধামের মূল মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়তে পারলাম। তার পাশেই রয়েছে হনুমান মন্দির। বিশ্বনাথ মন্দিরের ঠিক পেছনেই দেখা যাচ্ছে একটা মসজিদ। এই দৃশ্য শুধু ভারতবর্ষেই সম্ভব। এই দেখুন আমরা যেখানে রয়েছি সোজা গেলেই গঙ্গা রিভার, তারপরে মণিকর্ণিকা ঘাট, ললিতা ঘাট, এখানে ফুড কোর্ট হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা মূল মন্দিরের চূড়াটা দর্শন করতে পারছি। দেখুন শ্রাবণ মাসে এসে এর থেকে বেশি বোধহয় আশা করা উচিত নয়। ভোলে বাবা ডেকেছেন বলে আমরা এই অবধি আসতে পেরেছি। এখানে কিন্তু দারুণ সুন্দর ফুড কোর্ট হয়ে গেছে। এই দেখুন আমরা ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছিলাম, এতক্ষণের চেষ্টায় আমরা ফাইনালি আসতে পেরেছি। এই হলো মন্দির প্রাঙ্গণের ভিতরে ফুড কোর্ট। আমরা একদম ঘাটের কাছেও চলে এসেছি এবারে। এখান থেকে ঘাটও দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। এই দেখুন এই ফুড কোর্টটার মধ্যে কিন্তু সুন্দর হাত ধোয়ার জায়গা, জল খাওয়ার জায়গা, ওয়াশরুম, টয়লেট সব কিছু রয়েছে। আর আমরা এসে গেছি এখন, আমাদের বাঁ দিকে রয়েছে এই দেখুন রামেশ্বর ভবন, তারপরে ডান দিকে রয়েছে সোমনাথ ভবন। চলুন আমরা যাই। এই যে ডান দিকে আমাদের ফুড কোর্টটা, এর ভিতর থেকে আমরা বেরোলাম এখন, বেরিয়ে এখন আমি ঘাটের দিকে যাচ্ছি। সূর্যের উল্টো দিকে এখন, মাথার উপরে সূর্য প্রায়, মানে ঠিক মন্দিরের পেছনে। এই যে সোজা যে গোল্ডেন চূড়াটা দেখতে পাচ্ছি ওটাই মেন মন্দিরের চূড়া।
এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মন্দিরের গেট, যার পরে কিন্তু যেতে গেলে আমাদেরকে ক্যামেরা, মোবাইল, জুতো সব কিছু খুলে তার আগে আমাদের যেতে হবে। এটা অফকোর্স কোনো খরচা লাগে না, ফ্রি অফ কস্ট, অ্যাবসলিউটলি। এই দেখুন এখানেও রয়েছে টয়লেট। এই সোমনাথ ভবন মন্দির চত্বর কিন্তু ভীষণ পরিষ্কার। ইভেন যেই জায়গাটাতে আমরা এখন রয়েছি, দেখুন শ্রাবণ মাসেও এত দর্শনার্থীর ভিড়। অ্যাকচুয়ালি দর্শনার্থীর ভিড়টা হচ্ছে মূল মন্দিরের দিকে। এখন যেহেতু আমরা গঙ্গা ঘাটের কাছটায় আছি, এখানে কিন্তু অত কোনো ভিড় নেই। একদম ঘাটের সামনে এসে গেছি আমরা। এই দেখুন এখান দিয়ে সিঁড়ি নেমে গেছে। এই ঘাট, যেই জায়গাটাতে আসার জন্যে সকাল 5:30 থেকে বেরিয়ে এত মেহনত করে এলাম, আসতে সময় লেগে গেল অনেকটাই। অনেক আকাশে রোদ উঠে গেছে, ওপরে দেখতে পাচ্ছেন। এই বাঁ দিকে আমাদের মণিকর্ণিকা ঘাট, ঘাটে এত নৌকো বাঁধা লোক, পুণ্যার্থীদের ভিড়। আর এই হলো আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, যার টানে শুধু বাঙালি কেন, কত লোক দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে। শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে সবাই আসছেন এখানে। আর এই সেই করিডোর যেটা সোজা গঙ্গার ঘাটে এসে নেমেছে মন্দির থেকে। ফাইনালি উঠে যাব এবার এখান থেকে, ঘাট থেকে ফিরে যাই। চলুন। দারুণ দেখা হলো, মানে সার্থক হলো সত্যি কথা বলতে। সকাল থেকে উঠে এসে এতটা যে পরিশ্রম করলাম আমরা, এত গলি গলি দিয়ে ঘুরে এসে ফাইনালি এসে পৌঁছতে পারলাম। যারা ঘাটের ওই পার থেকে নৌকো করে আসছেন তাদের জন্য এখান দিয়ে ঘাটে উঠে সুন্দর এই যে পেছনে জুতো টুতো খুলে রাখার ব্যবস্থা রয়েছে। এবার আমি আবার মূল মন্দির প্রাঙ্গণের দিকেই যাচ্ছি। চলুন সেখান থেকে এবার ফিরে যাব হোটেলের দিকে। আর কি করা যায় দেখি। ডান দিকে কিন্তু দেখালাম আপনাদের মণিকর্ণিকা ঘাট। হর হর মহাদেব। এখন আমরা বেরোনোর জন্য 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। দেখি কোথা দিয়ে আবার বেরোতে পারি। আশা করি বেরোনোর রাস্তাটা যেন খালি হয়। 4 নম্বর গেট দিয়ে বেরোতেই আমাদের নেক্সট যাওয়ার যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে ব্লু লাসি শপ। আর এই গলি গলি দিয়ে ঘুরতে ঘুরতে দেখে নিলাম এই বাঁ দিকে গেলে লাসি শপ। এই ব্লু লাসি, যেখানে নানান রকম ভ্যারাইটি লাসি পাওয়া যায় আপনারা জানেন। আপনারা সময় করে এসে অবশ্যই খেয়ে যাবেন। এখনই দোকানটা সবে খুলেছে আর লাসি পেতে অন্ততপক্ষে আধা ঘন্টা লাগে। চলুন বাইরে গিয়ে লাসি খাই। এই রোদে গরমে লাসি খেয়ে প্রাণটা যেন জুড়ালো আমাদের। লাসি খাওয়া হয়ে গেল ফাইনালি আমাদের এখানে, এই বাবা লাসিওয়ালা। এবার আমরা হোটেলের দিকে যাবো। না পেমেন্ট করে নিচ্ছে, করে দিবি। চলুন আবার একটা টোটো নিয়ে আমরা চলে যাব রামকটোরা রোডে আমাদের হোটেলের দিকে। আজকে বেনারসের প্রথম পর্ব শেষ হচ্ছে এখানেই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার জন্যে অনেক অনেক ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করে দিলে আমাদের নেক্সট ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব শিগগিরই ফিরে আসবো বেনারস ঘোরার দ্বিতীয় পর্ব নিয়ে, কথা দিলাম। ততক্ষণ সুস্থ থাকুন, ভ্রমণে থাকুন।